স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ভারত অস্থিরতা তৈরির চেষ্টা করলে বাংলাদেশের মানুষ বসে থাকবে না, জানালেন উপদেষ্টা। পক্ষে আইনজীবী নেই চিন্ময় কৃষ্ণের, চট্টগ্রামে জামিন শুনানি পিছিয়ে 2 জানুয়ারি নির্ধারণ। এবং গাজীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে 10 লাখ টাকা ছিনতাই, ককটেল ফাটিয়ে আতঙ্ক তৈরির চেষ্টা। দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে কথা না বলে ভারতকে নিজেদের দিকে তাকানোর পরামর্শ দিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। দুপুরে চাঁদপুর আধুনিক নৌ টার্মিনালের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। উপদেষ্টা জানান, প্রতিবেশী ভারতের সঙ্গে বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়, কিন্তু দিল্লি যদি পায়ে পড়ে ঝগড়া করে তবে বাংলাদেশের লোক আর ভারতমুখী হবে না। ভারতীয় বিভিন্ন মিডিয়া বাংলাদেশের বিষয় নিয়ে মিথ্যাচার করছে উল্লেখ করে এগুলো বন্ধের আহ্বান জানান তিনি। যদি বাংলাদেশকে এইভাবে হেনস্থা করতে থাকে, মনে রাখবেন এটা 18 কোটি লোকের দেশ। আমি অনুরোধ করছি যে আপনারা এই ধরনের প্রভোকেশন দেবেন না। আপনারা আমাদের এখানে ভিন্ন ধর্মাবলম্বী থাকা পরে নিজের দিকে তাকালে বোধহয় ভালো হয়। আমরা আমাদের মতো শান্তিতে থাকতে চাই, আমাদের এখানে কিছু হলে সেটা আমরা দেখি। এদিকে বাংলাদেশি পর্যটকদের জন্য ত্রিপুরাতে সাময়িকভাবে হোটেল বুকিং বন্ধ করে দিয়েছে রাজ্যটি। ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক টানাপোড়েনের মধ্যে উত্তর পূর্ব রাজ্যের ট্রাভেল সেক্টরের সংগঠন অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এক বিবৃতিতে এ তথ্য জানায়। বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশি পর্যটকদের জন্য হোটেল রুম বুকিং বাতিলের পাশাপাশি রেস্টুরেন্টে খাবারও দেয়া হবে না। এর আগে স্থানীয় সময় সোমবার ত্রিপুরার রাজধানী আগরতলা বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা চালায় গেরুয়া পোশাকধারী একদল লোক। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় খুলনায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। দুপুরে নগরীর কেডি ঘোষ রোডে দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়। এটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ঘটনার বিচার ও ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ বিরোধী অপপ্রচারের বিরুদ্ধে ভারতকে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এদিকে সোমবার সন্ধ্যা থেকে খুলনায় ভারতের সহকারী হাইকমিশন অফিসের সামনে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। দর্শক, এ বিষয়ে জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইয়াসিন আরাফাত। ইয়াসিন, বিএনপির এই কর্মসূচি থেকে বক্তারা কি ধরনের বার্তা দিলেন, আর জেলায় ভারতের সহকারী হাইকমিশনে বর্তমানে সেবা প্রার্থীদের ভিড় কেমন দেখছেন? গতকালকে ভারতে বাংলাদেশের হাইকমিশনে যে হামলা হয়েছে, সেই হামলার প্রতিবাদে আজকে দুপুরে খুলনা বিএনপি কিন্তু একটি বিক্ষোভ সমাবেশ এবং প্রতিবাদ মিছিল করেছে। আমরা দেখেছি যে মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছে এবং তার পরপরই তারা দলীয় কার্যালয়ের সামনে, আমি ঠিক নগরীর কেডিগঞ্জে বিএনপির যে দলীয় কার্যালয় সেখানে উপস্থিত রয়েছি এবং এই দলীয় কার্যালয়ের সামনে তারা একটি সংক্ষিপ্ত সমাবেশ করেছে। সেখান থেকে যে বার্তাটি দেওয়ার চেষ্টা করেছে সেটি হচ্ছে, ভারত এবং ভারতের গণমাধ্যম এই দুটি বাংলাদেশ সম্পর্কে যে ধরনের অপপ্রচার চালাচ্ছে তার প্রতিবাদ জানিয়েছে এবং তারা ভারতের সরকারকে এই বিষয়ে ক্ষমা চাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন এবং বাংলাদেশে আর কোনো হাইকমিশনে যেন ভারতের কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়ে ভারতকে পদক্ষেপ নেবার জন্য কিন্তু তারা আহ্বান জানিয়েছে। এর পাশাপাশি যদি বলি যে গতকালকে এই ঘটনার পরপরই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা কিন্তু খুলনাতে যে ভারতীয় সহকারী হাইকমিশন রয়েছে সেই সহকারী হাইকমিশনে তারা তার সামনে মিছিল নিয়ে অবস্থান নিয়েছিল এবং সেই সময় থেকেই পুলিশ এবং সেনাবাহিনী ভারতীয় সামনে কিন্তু অবস্থান নিয়েছে এবং তারা চেষ্টা করেছে যারা বিক্ষোভকারী ছিল তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য। তবে আমরা সকাল থেকে কিন্তু কোনো ধরনের কোনো সাধারণ মানুষকে দেখতে পাইনি যে ভারতীয় হাইকমিশনের সামনে ভিসা প্রত্যাশার জন্য তারা গিয়েছে, এ ধরনের কোনো মানুষকে আমরা দেখতে পাইনি এবং ভারতীয় হাইকমিশনের সামনে যে ধরনের মানুষ রয়েছে বা যারা দাঁড়ানোর চেষ্টা করেছে তাদেরকে কিন্তু প্রশাসন তারা কিন্তু সরিয়ে দিয়েছে। আরেকটি বিষয়, এই বিষয়ে কিন্তু প্রতিবাদ অব্যাহত রয়েছে। আমরা জানি যে আজকে রাত 8টাতেও কিন্তু একটি মশাল মিছিল করার
ঘোষণা দিয়েছে গণ অধিকার পরিষদ। তারা কিন্তু রাত 8টায় নগরীর শিববাড়ি মোড় থেকে একটি মশাল মিছিল করবে এমনটি আমাদেরকে জানিয়েছে। তবে বিএনপি নেতৃবৃন্দ যে আরেকটি বিষয় কিন্তু তারা বারবার উল্লেখ করার চেষ্টা করেছেন, সেটি হচ্ছে সরকার যেন এই বিষয়ে ভারতের সাথে নতজানু না হয়ে কড়া বার্তা দেয় এবং ভারতীয় সরকারকে যেন কড়া বার্তা দেয়, এমনটি কিন্তু তারা প্রত্যাশা করেছেন। এবং সামগ্রিকভাবে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে যে বাংলাদেশ পরিচালিত হচ্ছে এবং সাধারণ মানুষ বসবাস করছে, এই বার্তা কিন্তু তারা ছড়িয়ে দেওয়ার জন্য বলেছেন, যেটি ভারতীয় গণমাধ্যম বারবার বলার চেষ্টা করেছে যে বাংলাদেশে সনাতনী ধর্মাবলী যারা আছে তাদের উপরে যে অত্যাচার হচ্ছে সেটি কোনোভাবেই হচ্ছে না। তারা বলছেন সকলেই একসাথে মিলেমিশে বসবাস করবেন, এই বার্তা কিন্তু তারা সাধারণ মানুষ। খুলনা থেকে যুক্ত ছিলেন ইয়াসিন আরাফাত। গাজীপুরের কালিয়াকৈরে এক ব্যবসায়ীকে কুপিয়ে 10 লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাশ ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রতিদিনের মতো সোমবার রাতে দোকান বন্ধ করে টাকা গুছিয়ে ব্যাগে ভরে বাসার দিকে রওনা হন। শফিপুর বাজারের গরুর হাটের পাশে আগে থেকে ওত পেতে থাকা 5 থেকে 7 জনের একদল দুর্বৃত্ত সাইফুলকে এলোপাতাড়ি কুপিয়ে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়। এ সময় স্থানীয়রা গুরুতর আহত সাইফুল ইসলামকে উদ্ধারে এগিয়ে আসলে দুর্বৃত্তরা 3টি ককটেল ফাটিয়ে প্রাইভেট কার নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহত সাইফুল বর্তমানে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার পরিবারের সদস্যরা জানান, ব্যাগে 10 লাখ টাকা ছিল। ইসকনের বহিষ্কৃত নেতা ও সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানির জন্য 2 জানুয়ারি দিন ধার্য করেছে আদালত। মঙ্গলবার শুনানির জন্য আসামি পক্ষের কোনো আইনজীবী উপস্থিত না থাকায় চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক এই সিদ্ধান্ত দেন। এদিন সকাল 10:30টায় জামিন শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা উপস্থিত হন। তারা চিন্ময়কে গ্রেফতার ও পরবর্তী সহিংসতায় নিহত আইনজীবী আলিফের বিচার দাবিতে স্লোগান দেন। তবে চিন্ময়ের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত না থাকায় আদালত শুনানির জন্য পরবর্তী দিন ধার্য করেন। গত 25 নভেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম ফেরার পথে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার হন চিন্ময় কৃষ্ণ। রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে গ্রেফতার করা হয়। তার মুক্তির দাবিতে পরদিন চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন তার সমর্থকরা। এক পর্যায়ে তা সহিংসতায় রূপ নেয়। এ সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। সেবা খাতের সর্বোচ্চ দুর্নীতি ও ঘুষের হারে 1 নম্বরে রয়েছে পাসপোর্ট অফিস। এরপর রয়েছে বিআরটিএ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা। জাতীয় খানা জরিপ 2023-এর প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে টিআইবি। সংস্থাটি বলছে, সেবা খাতগুলোতে মোট ঘুষের পরিমাণ 10,902 কোটি টাকা, যা জাতীয় বাজেটের 1.43%। মানুষের দৈনন্দিন সেবা নিয়ে দেশের বিভিন্ন খাতের খানা জরিপ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। প্রতি 2 বছর পর পর এই গবেষণা করে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার সংস্থাটি। এর ধারাবাহিকতায় দেশের প্রতিটি বিভাগে মোট 15,515টি খানা বা পরিবার থেকে তথ্য সংগ্রহ করা হয় জরিপে। মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে মাইডাস সেন্টারে টিআইবি জরিপের তথ্য প্রকাশ করে। এ সময় জানানো হয়, গবেষণাটি ধারণা ভিত্তিক নয়, সেবা নিতে গিয়ে সাধারণ মানুষের যে অভিজ্ঞতা তাই তুলে ধরা হয়েছে। যে আমাদের যে খাতগুলো সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত তার মধ্যে আছে পাসপোর্ট, অবশ্যই ধারাবাহিকভাবে সেটা হয়ে আসছে। একই সাথে বিআরটিএ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিচারিক সেবা। প্রতিবেদনে বলা হয়, সেবা পেতে খানাগুলো গড়ে 5,680 টাকা করে ঘুষ দিয়েছে। সেবা গ্রহীতাদের অভিযোগ, এই অর্থ না দিলে তাদেরকে সেবা বঞ্চিত করা হয়। সেবা গ্রহীতারা মোট যে ঘুষ দিতে বাধ্য হয়েছেন তার পরিমাণ হচ্ছে 10,902 কোটি টাকা, যেটি আমাদের সংশ্লিষ্ট বছরের বাজেটের 1.43% এবং জাতীয় আয়ের 0.22%। তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধে জবাবদিহিতার বিকল্প নেই, তবে দুদকের কার্যক্রমের সমালোচনা করেন তিনি। দুদক অনেক কথাই বলে, পাসপোর্ট অফিস অনেক কথাই বলে, আমাদের পরামর্শ শুনে বলে, কিন্তু সেটা কতটুকু কাজে লাগে সেটা আমরা দেখতে পাই না। যে যারা এগুলোর সাথে জড়িত তাদেরকে জবাবদিহিত করা হয় না, তদারকিটা করা হয় না। এই যে প্রতিটা প্রতিষ্ঠানে কিন্তু তদারকি সিস্টেম অনানুষ্ঠানিক হলো আনুষ্ঠানিক হলো আছে। যে তদারকি ব্যবস্থাপনাটা যখন কার্যক্রম হয় না তখন দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে, সেটি স্বাভাবিক।
তার মতে দুর্নীতির বিরুদ্ধে যথাযথ উদ্যোগ নেয়ার সুযোগ এসেছে অন্তর্বর্তী সরকারের। সামাজিক আন্দোলনের উপরও জোর দেন ডক্টর ইফতেখারুজ্জামান। সুফল পাওয়া সম্ভব। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। ঠাকুরগাঁও মুক্ত দিবস আজ। মহান মুক্তিযুদ্ধ চলাকালে 1971 সালের 3 ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয় ঠাকুরগাঁও। এ উপলক্ষে সকালে জেলা প্রেস ক্লাবের সামনে অবস্থিত শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নাম সম্বলিত স্মৃতিফলককে শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং এই শ্রদ্ধা নিবেদন করেন। পরে দিবসটি উপলক্ষে ও নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্য ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দেশের শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান আকিজ বশির গ্রুপের অন্যতম ব্র্যান্ড আকিজ বশির গ্লাসের প্রথম বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি কক্সবাজারে এর আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন আকিজ বশির গ্রুপের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক তসলিম খান, উপ ব্যবস্থাপনা পরিচালক শামসুদ্দিন আহমেদ, প্রধান পরিচালন কর্মকর্তা খোরশেদ আলম সহ 500-রও বেশি ডিলার। অনুষ্ঠানে বক্তারা জানান, আকিজ বশির গ্লাস একসাথে এগিয়ে চলার দৃঢ় অঙ্গীকারের মাধ্যমে নতুনত্ব ও আধুনিকতায় দেশের গ্লাস শিল্পে বৈপ্লবিক পরিবর্তন আনতে বদ্ধপরিকর। আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় একদিনে আরও 37 জন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, উত্তর ও দক্ষিণ গাজার বেশ কয়েকটি স্থানে চালানো হামলায় এ হতাহতের ঘটনা ঘটে। এতে গাজায় নিহতের সংখ্যা প্রায় 44,500 জনে পৌঁছেছে। এমন অবস্থায় গাজাকে পৃথিবীর দোজখ বলে আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের তৈরি সোশ্যাল মিডিয়া ট্রুথে দেয়া এক পোস্টে ট্রাম্প হুঁশিয়ারি দেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে তার অভিষেকের আগে হামাসের হাতে থাকা জিম্মিরা মুক্তি না পেলে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ অত্যন্ত নিষ্ঠুর ও অমানবিক বলেও মন্তব্য করেন ট্রাম্প। যুদ্ধবিরতির মাঝে হিজবুল্লাহকে লক্ষ্য করে লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে 11 জন নিহত হয়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, গত সপ্তাহে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হলেও উভয় পক্ষের বিরুদ্ধে তা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, তারা লেবানন জুড়ে হিজবুল্লাহর একাধিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। জবাবে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে ইসরায়েলে মর্টার হামলা চালায় হিজবুল্লাহ। তবে এ হামলায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ইসরায়েল। খেলার খবর। মিরপুরে বিসিবিতে চলছে এবারের বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ হাসিব। হাসিব, হাসিব শুনতে পাচ্ছেন? মিরপুরে আজ উদ্বোধনী আয়োজনে কি কি থাকছে? সাবেক এবং বর্তমান ক্রিকেটারদের মধ্যে কারা উপস্থিত আছেন সেখানে? কিন্তু আমাদেরকে এই প্রথমবার ঢুকতে দেওয়া হয়েছে জাস্ট 5 মিনিট আগে। অর্থাৎ সাধারণত আমরা যেমনটা দেখি যে একটা উদ্বোধনী অনুষ্ঠান বা এর ধরনের অনুষ্ঠানের আগে, বিপিএল এর মতো একটা বড় টুর্নামেন্ট বা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের আগে যেমন আমরা দেখি যে পুরো স্টেডিয়াম বা পুরো মাঠ জুড়ে একটা আয়োজন করা হয়, সেটা কিন্তু করা হয়নি। এবার করা হয়েছে বিসিবি মিডিয়া সেন্টার, যেখানে সাধারণত আমরা জার্নালিস্টরা মুভ করি, চলাফেরা করি, ঠিক ওই সেন্টারটা যেই বারান্দাটা আছে সেই বারান্দাটাতে আসলে এই অনুষ্ঠানটা করা হয়েছে। এবং যেহেতু সন্ধ্যা 6টায় শুরু হবে, সেই হিসেবে এখনও আমরা কোনো ফ্র্যাঞ্চাইজি দলের কোনো কর্মকর্তা থেকে শুরু করে সাবেক ক্রিকেটার কিংবা বোর্ড প্রেসিডেন্ট কিংবা অন্য কোনো কর্মকর্তাকে আমরা এখনও দেখি নাই যে তারা এসে পৌঁছেছেন। তবে যেই আয়োজনটি করা হয়েছে সেটা একেবারেই ভিন্ন একটি রূপ। সাধারণত এরকম রূপ আমরা সাধারণত দেখি না, যেটা আমি শুরুতেই বলেছি। 7টা ফ্র্যাঞ্চাইজির কর্ণধারও হয়তো বা কেউ না কেউ এখানে আমরা সবাইকে দেখবো বা ক্রিকেটার থেকে আমরা দেখবো, আমরা এমনটাই আশা করছি। তবে সন্ধ্যা 6টায় যেহেতু শুরু হবে এবং হাতে কিছুটা সময় এখন হাতে আছে, সেই হিসাবে আসলে প্রিপারেশন বলতে শেষ মুহূর্তে যে প্রস্তুতি যারা আয়োজকদের, সেটি আসলে চলছে এই মিডিয়া সেন্টারে। এবং এই বিষয়টি যেটা যে 30 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিপিএল এর 11তম আসর, তারপরে সিলেট চট্টগ্রাম হয়ে আবার ঢাকায় ফিরবে 26 জানুয়ারি 2025 সালের, তারপরে 7 ফেব্রুয়ারি হবে হচ্ছে ফাইনাল। তো প্রায় দেড় মাসের বেশি সময় যেই আয়োজন, সেই আয়োজনের হিসেবে যেই ধরনের প্রস্তুতি এবং থিম সং আজকে এখানে উন্মোচন করা হবে। এর আগে
মাস্কট উন্মোচন করা হয়েছিল ডানা, সেটি স্টেজে আছে এবং এই আয়োজনটিকে যেভাবে সবসময় আমরা দেখে থাকি সাধারণত সেই আয়োজনটা একেবারেই ভিন্ন রূপ আমরা দেখছি এই মিডিয়া সেন্টারে। তানিয়া। মিরপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী মোহাম্মদ হাসিব। শেষ করব দীপ্ত সংবাদ, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। ভারত অস্থিরতা তৈরির চেষ্টা করলে বাংলাদেশের মানুষ বসে থাকবে না, জানালেন উপদেষ্টা। পক্ষে আইনজীবী নেই চিন্ময় কৃষ্ণের, চট্টগ্রামে জামিন শুনানি পিছিয়ে 2 জানুয়ারি নির্ধারণ। এবং গাজীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে 10 লাখ টাকা ছিনতাই, ককটেল ফাটিয়ে আতঙ্ক তৈরির চেষ্টা। এ ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টা 40 মিনিটে। দর্শক, আরো তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।